গল্প যোগেন পণ্ডিত। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। পাঠে বিকাশচন্দ্র মণ্ডল। হরিপুরের লোয়ার প্রাইমারি স্কুলের যোগেন পণ্ডিত বড়ই মর্মাহত হলেন বৃদ্ধ বয়সে। নতুন যুগের নতুন চালচলনের সঙ্গে কিছুতেই তিনি মানিয়ে চলতে পারলেন না। এখনও তিনি ছেলেদের পড়া মুখস্থ করতে বলেন, না পারলে শাস্তি দেন। কানমলা, চড়চাপ্পড়, বেঞ্চির উপর দাঁড় করিয়ে দেওয়া, কান ধরে হাঁটু গেড়ে বসানো, এসব তো আছেই। বেতও মারেন। তেদর ছেলেদের মারির চোটে আধমরা করে ফেলেন। এসব ছাড়া আরেকটা কাজ করেন তিনি, বরাবরই করে এসেছেন। পাঠশালায় এসে ঘণ্টা দুই ঘুমোন। প্রায় কোষখানেক দূরে থাকেন তিনি এক সোনার বেনের বাড়িতে। সেখানে অনেক রাত্রি পর্যন্ত জাগরণ করে তাকে হিসাবপত্র লিখতে হয়। এর বিনিময়ে সেখানে তিনি থাকতে পান এবং সিধা পান। নিজের রান্না নিজেই করে নেন। অত্যন্ত রাশভারী লোক, সকলেই ভয় করে তাকে। ছাত্ররা আড়ালে বলে মহিষ পণ্ডিত। যেমন কালো রং তেমনি বলিষ্ঠ, চোখ দুটিও লাল। কেউ ঘাঁটাতে সাহস করে না সহসা। স্কুলে এসেই তিনি আদেশ করেন, ওরে জল আন। পাশের পুকুর থেকে ছাত্ররা জল বয়ে এনে দেয়। যোগেন পণ্ডিত প্রক্ষালন করেন। পটুলি থেকে গামছা বের করে পা দুটি ভালো করে মোছেন। তারপর ছাত্রদের সাহায্যে ধরাধরি করে বেঞ্চিগুলি জোড়ো দিয়ে নেন। তারপর মশলার কৌটো থেকে একটা লবঙ্গ না এলাচের দানা মুখে ফেলে দিয়ে পুটুলিটি সযত্নে বেঁধে ফেলেন। আবার তারপর ছাত্রদের সম্বোধন করে বলেন, যাও এবার তোমরা পড়া মুখস্থ করো, গিয়ে ঘুম থেকে উঠে পড়া নেব। একটি ভুল যেন না হয় কারো, হলে আর আস্ত রাখব না। ছাত্ররা বেরিয়ে যায়। পুটুলিটা মাথায় নিয়ে যোগেন পণ্ডিত জোড়া দেওয়া বেঞ্চের উপর শুয়ে পড়েন। ঘণ্টা দুই পরে পণ্ডিত মশাইয়ের নিদ্রা ভঙ্গ হয়। ছাত্রদের দিয়ে আবার বালতি করে জল আনিয়ে তিনি চোখ, মুখ, নাক, কান ধুয়ে ফেললেন। বিশেষ করে নাক আর কান। তার নাক আর কান দুই বেশ বড়, শুধু বড় নয়, লোমও আছে বেশ। হাত মুখ মুছে বটগাছের একটি ডাল ভেঙে নিয়ে যোগেন পণ্ডিত পড়াতে বসেন। তারপর পড়ানো শেষ করে যখন ওঠেন তখন প্রায় দেখা যেত যে ডালটি ফেটে চৌচির হয়েছে। কিন্তু একটি ছেলে ফেল হয়নি আজ পর্যন্ত যোগেন পণ্ডিতের স্কুল থেকে। প্রতি বছরই বৃত্তি পায়। বেচালও হয়নি একটি ছেলে। কারণ শুধু স্কুলে নয়, স্কুলের বাইরেও তার প্রতাপ কম ছিল না। কারণ কোনো ছেলে শাসন সত্ত্বেও উপর্যুপরি পড়া না পারলে কিংবা স্বভাব না বদলালে যোগেন পণ্ডিত তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন, তার মা বাপকে পর্যন্ত বকেন। ছেলে খারাপ হবে কি, তার স্কুলে প্রত্যেকটি ছেলেকে শায়েস্তা না করা পর্যন্ত তার শান্তি নেই। কারো অসুখ হলে বারবার গিয়ে খোঁজ নিতেন তার বাড়িতে, দরকার হলে সেবা করতেন। যুগ বদলেছে, তার সাবেক চাল আর সহ্য করতে পারছে না লোকে। এতদিন মুখ ফুটে সাহস করে কেউ কিছু বলতে পারছিল না। কিন্তু নতুন দারোগাবাবু ডেপো ছেলেটিকে যোগেন পণ্ডিত যেদিন বেড়েন করলেন, সেদিন থেকে তার বিরুদ্ধে চক্রান্ত চলতে লাগলো। 6 ফুট লম্বা বলিষ্ঠ যোগেন পণ্ডিতের এমন একটি ব্যক্তিত্ব ছিল যে দারোগাবাবু সামনাসামনি তাকে কিছু বলতে সাহস করলেন না, কিন্তু ছাড়লেন না। পণ্ডিতের সমস্ত কিছুদিন পরে দরখাস্তকারীদের কর্তৃপক্ষ জানালেন যে তদন্ত করার জন্য জেলা ইন্সপেক্টর শীঘ্রই যাবেন। হৃষ্ট হলেন দারোগাবাবু। নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর ভূতনাথ ভৌমিক এসে হাজির হলেন এবং দারোগাবাবুকে সঙ্গে নিয়ে গেলেন স্কুলে। যোগেন পণ্ডিত তখন তার প্রাত্যহিক দিবানিদ্রা শেষ করে আরক্ত নয়নে পড়াচ্ছেন ছেলেদের। স্কুলে গিয়েই কিন্তু ভূতনাথ ভৌমিক এমন অপ্রত্যাশিত একটা কাণ্ড করে বসলেন যে দারোগাবাবুর চক্ষু স্থির হয়ে গেল। অত বড় জাঁদরেল একটা লোক যোগেন পণ্ডিতকে দেখবা মাত্র কেঁচোটি হয়ে গেল যেন। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে হাত কচলাতে লাগলো কাঁচুমাচু হয়ে। দারোগাবাবু জানতেন না যে ভূতনাথ ভৌমিক যোগেন পণ্ডিতের প্রাক্তন ছাত্র একজন। যোগেন পণ্ডিতও কম আশ্চর্য হননি। একবার দেখেই তিনি ভূতনাথকে চিনতে পেরেছিলেন। যোগেন পণ্ডিতের হাসি আকর্ণ বিস্তীর্ণ হয়ে গেল। চোখ থেকে উপচে পড়তে লাগলো গর্ব আর স্নেহ। লজ্জিত ভূতনাথ ভৌমিক বললেন, না, এমনি একটা দরকারে এসেছি, কয়েকটা কথা আছে আপনার সঙ্গে। কি কথা? স্কুল ছুটি হয়ে যাক, তারপর বলবো ক্ষণ। স্কুল ছুটি দিয়ে দিলেই তো হলো। ওরে তোরা বাড়ি যাস, ইন্সপেক্টর অনারে ছুটি দিয়ে দিলাম তোদের। এ আমার ছাত্র জানিস, প্রণাম কর সব। প্রণাম করে স্কুলের ছেলেরা বাড়ি চলে গেল সব। নানা কথার পর অনেক ইতস্তত করে অবশেষে আসল কথাটি ভূতনাথ ভাঙলেন।
দরখাস্তটি দেখালেন। যোগেন পণ্ডিত স্তব্ধ হয়ে দরখাস্তখানা দেখছিলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি যেন। যাদের ছেলেদের জন্য এতকাল ধরে প্রাণপাত করেছেন তিনি, তারাই তার বিরুদ্ধে দরখাস্ত করেছে। প্রত্যেকটি সই তার পরিচিত। খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে যোগেন পণ্ডিত বললেন, আমি আর এখানে থাকবো না ভূতনাথ, কালই এখান থেকে চলে যাব। তারপরের দিন খুব ভোরে হরিপুর ছেড়ে চলে যাবার আগে যোগেন পণ্ডিত গ্রামের সীমান্তে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন, তারপর চলে গেলেন।